আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আমাদের প্যাসেজের নাম তো মনে আছে, গতদিন আমরা পড়ছিলাম যে মানুষজন এবং সংস্থা। তো মানুষজন এবং যে সংস্থাগুলো যেগুলো নিয়ে ইউনিট, তার মধ্যে লিসন ওয়ান হচ্ছে তোমার নেলসন ম্যান্ডেলা। তো নেলসন ম্যান্ডেলার মধ্যে আমরা প্রথমে মানে অল্প একটু পড়ছিলাম, 15 লাইনের মতো। তারপর থেকে আজকে পড়বো প্যাসেজটা মানে গুরুত্ব সহকারে দেখবে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এরপরে আমাদের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেন বলতে নেলসন ম্যান্ডেলা থেকে যেই এমসিকিউগুলো আছে এবং ওইটার উপরে যেই তোমার হচ্ছে প্রশ্ন এবং উত্তরগুলো আছে, এগুলো তোমাদেরকে সলভ করাই দেবো এবং কীভাবে লিখলে ভালো নাম্বার পাবে সেটা বলে দিব। পাশাপাশি তারপরে আমরা এই নেলসন ম্যান্ডেলা থেকে সামারি কীভাবে লেখা যায়, ইনফ্যাক্ট সামারিটা বানায় কীভাবে লিখতে হয় সেটা তোমাকে শিখাই দেবো। যদিও বা এর আগে আমি 2-3 বার ক্লাসে শিখাইছি এটা, তারপর আরেকবার শিখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা চলো শুরু করি। তবে আরেকটা বিষয়, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের নাম কমেন্টে মেনশন করতে পারো, তাহলে তারাও কিন্তু আমাদের সাথে ক্লাসটা করতে পারবে। আমরা পড়ছিলাম হচ্ছে কত দূর পর্যন্ত, কে কি বলতে পারবে? আমরা পলিটিক্যাল ইমানসিপেশন পর্যন্ত পড়ছিলাম। এখন আমরা পড়বো এখান থেকে, ইন 1993 থেকে পড়বো। ইন 1993 থেকে পড়বো। দেখো, ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলা পুরস্কৃত করা হয়। এখন মনে করো যে এখানে আছে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হচ্ছে নিজে না করে অন্যের দ্বারা করা। বি ভার্ব প্লাস হচ্ছে কি আছে এখানে হচ্ছে বি ভার্ব প্লাস হচ্ছে ভার্ব 3, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন বলছে যে ম্যান্ডেলা কিন্তু নিজে নিজে পুরস্কার নিয়ে আসেনি, যায় ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছে আর কি, মানে নিজে নিজে না করে অন্যের দ্বারা করানোটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো বলছে ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয় দ্য নোবেল পিস প্রাইজ, শান্তিতে নোবেল পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হয়। অ্যান অনার, একটা সম্মান, হি শেয়ার, যেটা সে ভাগাভাগি করেছিল। কি করছিল? শেয়ার মানে কি? ভাগাভাগি করা। উইথ FW ক্লার্ক, কার সাথে ভাগাভাগি করছিল? FW ক্লার্কের সাথে। এমন অনেক সিঙ্গেল ছেলে পেলে আছে যারা রাত বিরাতে, রাত 2টা-3টার সময় স্ট্যাটাস দেয়, আমার কষ্ট শেয়ার করার মতো কেউ নাই, এমন কেউ নাই যার সাথে আমি আমার সব কিছু শেয়ার করব। তো ওই যে কি শেয়ার মানে কি? তার যে ইমোশন, তার যে ডিপ্রেশন, তার যে আবেগ, তার যে অনুভূতি, এটা শেয়ার করবে। এখন যদি বা মেয়েদেরকে ইন্ডিকেট করে পোস্ট করে, কোনো ছেলের সাথে আর রাত বিরাতে চ্যাটিং করবে না, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। তো বলছে সে তার যে নোবেল পুরস্কার, এটা হচ্ছে সে ভাগাভাগি করছিল FW ক্লার্কের সাথে। তো FW ক্লার্কটা কে ছিল? দ্য হোয়াইট আফ্রিকান লিডার, একজন শ্বেতাঙ্গ আফ্রিকার নেতা। হু হ্যাড ফ্রিড হিম, যে তাকে মুক্ত করেছিল। ফ্রি মানে কি? মুক্ত করা। তো যে তাকে মুক্ত করেছিল কোথা থেকে? ফ্রম প্রিজন। এই যে নেলসন ম্যান্ডেলা যেখানে বন্দী ছিল, এর আগে আমরা পড়লাম কাছাকাছি 3 দশক কারাবন্দী ছিল। তো ওখান থেকে মুক্ত করছিল হচ্ছে তোমাকে এই যে মানে মুক্ত করার জন্য তাকে সাহায্য করছিল কে করছিল? যে FW ক্লার্ক। 3 ইয়ার্স আর্লিয়ার, কখন? 3 বছর আগে। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য ইন্ড অফ অ্যাপাথাইড। অ্যাপাথাইড মানে কি? বর্ণ বৈষম্য। আর নেগোশিয়েট মানে হচ্ছে আলোচনা করা। তো বর্ণ বৈষম্যের শেষ নিয়ে আলোচনা করেছিল। ইন্ড মানে কি? শেষ। তো বর্ণ বৈষম্যের শেষ নিয়ে আলোচনা করেছিল। তো এই পুরোটার অর্থ হয় যে 1993 সালে ম্যান্ডেলা নোবেল পুরস্কার, শান্তিতে, কিসে? শান্তিতে নোবেল পুরস্কার পায় এবং এই সম্মানটা সে ভাগাভাগি করে FW ক্লার্কের সাথে। FW ক্লার্ক কে ছিল? একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, যে তাকে মুক্ত করেছিল জেলখানা থেকে 3 বছর আগে। দেখো, তাহলে নোবেল পুরস্কার পাইছিল 1993 সালে, এর 3 বছর আগে, অর্থাৎ 1990 সালের দিকে যখন তাকে জেলখানা থেকে মুক্ত করা হয়, তখন সাহায্য করেছিল FW ক্লার্ক। এবং নেগোশিয়েটেড দ্য ইন্ড অফ অ্যাপার্থাইড, এবং বর্ণ বৈষম্যের শেষ নিয়ে আলোচনা করেছিল। নেগোশিয়েট মানে আলোচনা করা। তারপরে বলছে যে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল। এখানে বলছে যে প্লে এ প্রমিনেন্ট রোল, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এখানে রুল বলতে আবার ভুল করো না, রুল এখানে কিন্তু RULE ওই রুল না, নিয়ম না। এই রুল মানে হচ্ছে ভূমিকা। যেমন এর আগে আমরা আগের পৃষ্ঠায় পড়লাম যে হোয়াইট মাইনরিটি রুল, ওটা RULE, ওই রুল মানে হচ্ছে শাসন অথবা নিয়ম। আর এই রুল মানে হচ্ছে ভূমিকা। কেমন ভূমিকা? গুরুত্বপূর্ণ। তো ইম্পর্টেন্ট এই শব্দের আবার সিমিলার বা সিনোনিম হচ্ছে প্রমিনেন্ট, মানে গুরুত্বপূর্ণ। তো প্লে এ প্রমিনেন্ট রুল, এটা হচ্ছে একটা ফ্রেজ
যার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তো ম্যান্ডেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। আচ্ছা, এই যে আমি তোমাদেরকে বলি মানে কথায় কথায় যেমন প্যাসেজ পড়ি ফার্স্ট পেপার, যে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝতে হবে। এখন তুমি যদি বলো যে ভাই ওয়েন্ট মানে এখানে চলে যাওয়া, তাহলে মনে করো ব আঁকা তালা বসা উপরে চন্দ্রবিন্দু বাস খাবে। কারণ এখানে ওয়েন্ট মানে কিন্তু চলে যাওয়া না, এখানে ওয়েন্ট মানে হচ্ছে তোমার কি পালন করা, একটা কি করছিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। বোঝা গেছে? তো সব জিনিস হচ্ছে যেটা বোঝো ওইটা নিয়ে পড়ে থাকো না, কিছু কিছু জিনিস আবিষ্কার করা শিখো। তারপরে দেখো অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, কোথায়? বিশ্ব দরবারে অ্যাজ অ্যান অ্যাডভোকেট। আচ্ছা, অ্যাডভোকেটের দুইটা অর্থ হয়, একটা তো তুমি বলতে পারো যে অ্যাডভোকেট মানে উকিল, যদি তুমি উকিলের পেশায় ধরো। তো এখানে তো নেলসন ম্যান্ডেলা উকিল ছিল না, কে ছিল? একজন সদস্য ছিল। তো এখানে অ্যাডভোকেট মানে আবার সদস্য। এখন যারা মনে করো যে তোমার মনে করো ইংরেজিতে একটা এক্সপার্ট, তারা মনে করো হুট করে এখন অ্যাডভোকেট দিয়ে গুগলে সার্চ দিয়ে দিচ্ছে বা ডিকশনারিতে যে অ্যাডভোকেট মানে তো উকিল, ভাই এখানে সদস্য কেন বলতেছে? এই জন্যই বললাম ওয়ার্ডগুলোর মিনিং ভালো করে মাথার মধ্যে ঢুকাও, ওটা কাজে দিবে। কারণ এমসিকিউ এর মধ্যে যখন বলবে যে 26 নাম্বার লাইনে বা সেকেন্ড প্যারার মধ্যে একটা শব্দ আছে অ্যাডভোকেট, ওইটা বলতে কি বোঝায়? কারণ তুমি যদি দাও যে অ্যাডভোকেট শব্দের অর্থ ওখানে উকিল, তাহলে কিন্তু ভুল যাবে। কারণ অ্যাডভোকেট বলতে এখানে কি বোঝায়? সদস্য বোঝায়, এখানে উকিল বোঝায় না। দেখো তারপর বলছে যে ম্যান্ডেলা কোথায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? বিশ্ব দরবারে। কি হিসাবে? একজন সদস্য হিসাবে। কিসের সদস্য হিসাবে? অফ হিউম্যান ডিগনিটি, মানুষের যে আত্মসম্মান সেইটার। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, বিভিন্ন সমস্যার সম্মুখেও। কিসের সম্মুখে? বিভিন্ন সমস্যার সম্মুখে। যার আওতা, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে আওতা, যেটার আওতা ছিল পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক নিপীড়ন। রিপ্রেশন মানে হচ্ছে নির্যাতন বা নিপীড়ন, এগুলো। তো রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত। কি পর্যন্ত? এইডস পর্যন্ত। কারণ সাউথ আফ্রিকাতে এইডসের পরিমাণ কিন্তু অনেক বেশি। অর্থাৎ তোমার হচ্ছে এমনকি নেলসন ম্যান্ডেলা কিন্তু একটা ছেলেও মারা গেছিল এইডসে, তারপরে দেখবে আর পরে আছে 2004 সালে সে তার সাধারণ জনজীবন ছেড়ে দেয়। তার মানে তার ছেলে মারা যাওয়ার পরে সে হচ্ছে একেবারে এগুলো ছেড়ে দেয় আর কি, রাজনীতি। তো এখানে আমি পুরোটার অর্থ ভালো করে বুঝাই দিই, সেন্টেন্সটা একটু বড়। এখানে বলছে যে ম্যান্ডেলা বিশ্ব দরবারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মানব অধিকার বা মানুষের যে আত্মসম্মান সেটার সদস্য হিসাবে পুরো পৃথিবীতে বিভিন্ন সমস্যার সম্মুখে পড়ো। কিসে? বিভিন্ন সমস্যার সম্মুখে। এই যে ফেস মানে সম্মুখে, আর চ্যালেঞ্জ মানে তো বোঝাই মানে মুখোমুখি হওয়া, সমস্যার মুখোমুখি হওয়া। তো বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েও তো এই যে সমস্যাগুলোর আওতা ছিল হচ্ছে তোমার রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে, ফ্রম মানে কি কোনো একটা জায়গা থেকে শুরু করা। তো রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে একেবারে তোমার এইডস পর্যন্ত। এটার মধ্যে তোমার যদি কোনো সমস্যা থাকে, এটা আমাদের অলরেডি কমপ্লিট। তো এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমার যদি কোনো সমস্যা থাকে, কোনো ওয়ার্ডের অর্থ বুঝতে, কোনো সেন্টেন্সের অর্থ বুঝতে, তাহলে সেটা কমেন্ট করো। ইন জুন 2004, 2004 সালে। কবে ছেড়ে দিছিল? 2004 সালে। বিফোর হিজ 86 বার্থডে, তার 86তম জন্মদিনের পূর্বে। আরেকটা কথা মনে রাখবে, আমি যখন কাউকে গালি দিব তার মানে তাকে গালি দিছি যে খারাপ কমেন্ট করছে, তো তুমি আবার গায়ে পাড়ে নিও না কথাগুলো, ঠিক আছে? তো হচ্ছে 86 বার্থডে পূর্বে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীকে বলে। কি বলছিল তার প্রিয় দেশবাসীকে? দেখো আমি প্রথম ক্লাসে বলছিলাম যে যখন এরকম কমা থাকবে, এরকম দুইটা কমা থাকবে, ইনভার্টেড কমা, তার মানে কথাটা কি বলছে এটা তো জানো যারা ন্যারেশন করছো। ডোন্ট কল মি, আমাকে ডেকো না। আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাক দিব। বাট হি রিমেইন্ড, কিন্তু তাকে উল্লেখ করা হয় ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, পৃথিবীর সব থেকে বিখ্যাত একজন ব্যক্তি হিসাবে। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, স্পার্কল মানে হচ্ছে জল জল করা, সেলিব্রিটি মানে তো বুঝোই বিখ্যাত। তো যার বিখ্যাত উক্তিগুলো উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, তার অবিচল বার্তাগুলো, তার যে অবিচল বার্তা এই যে বলে গেছে, এগুলো এখন আমাদের চোখের সামনে জল জল করে। যেমন বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, কোনো একটা ওকেশন হলে এখন দেখো ওটা মানে মাইকে মাইকে প্রচার করা হয়। কেন? কারণ তার যে অবিচল বার্তা, এটা আমাদেরকে মনে করে দিতে হয় বারবার মানুষদেরকে। কিসের? তার অবিচল বার্তাগুলো কিসের ছিল? স্বাধীনতার মানে ফ্রিডম, রেসপেক্ট সম্মানের, অ্যান্ড হিউম্যান রাইটস মানুষের অধিকারের। সেন্টেন্স একটু বড়, আরেকবার বলতেছি। দেখো যে এখানে বলছে যে নেলসন ম্যান্ডেলা সাধারণত তার সাধারণ যে জীবনযাপন এটা ছেড়ে দেয় জুন 2004 সালে, তার 86তম জন্মদিনের পূর্বে। তার প্রিয় দেশবাসী, এটা মানে প্রিয়, তো সে তার প্রিয় দেশবাসীকে এটা বলে, কান্ট্রিম্যান মানে দেশবাসী, আর টেল মানে বলা। তো তার প্রিয় দেশবাসীকে এটা বলে যে আমাকে ডেকো না, আমি তোমাদেরকে ডাক দিব। কিন্তু
তাকে উল্লেখ করা হয় পৃথিবীর সবথেকে বিখ্যাত একজন ব্যক্তি হিসাবে, যার যে বিখ্যাত ব্যক্তির কথাগুলো বা অবিচল যে বার্তা, এই অবিচল বার্তাগুলো এখনো জল করে। তার বার্তাগুলো কিসের উপরে ছিল? স্বাধীনতার, সম্মানের এবং মানুষের অধিকারের যে অবিচল বার্তাগুলো, এগুলো এখনো চোখের সামনে জল করে। দেখো তারপরে বলছে এখানে আরো কিছু কথা বলা হয়েছে। এখানে ইনভার্টেড কমা মানে কি? ইনভার্টেড কমা মানে কেউ না কেউ কথাটা বলছে, কি বলছে? হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। সে হচ্ছে কেন্দ্রবিন্দুতে আছে। কোথায়? আমাদের সময়, আওয়ার টাইম, আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে সে আছে। এখানে ইজ মানে হয় না, অনেকে বলে ইজ মানে হয়, কিন্তু এখানে ইজ মানে হচ্ছে আছে, হয় না। তো হচ্ছে তাহলে এখানে ইজ মানে কি? হয়, আছে। সে আছে আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের বলতে কার? সাউথ আফ্রিকার। অ্যান্ড ইয়োর্স, এবং তোমাদের, হোয়ার এভার ইউ আর, তোমরা যেখানেই থাকো। নাদিন গর্ডিমার, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে নাদিন গর্ডিমার। নাদিন গর্ডিমারটা কে ছিল? সে ছিল সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লিউরেট ফর লিটারেচার। তো সে হচ্ছে সাউথ আফ্রিকার একজন লেখক এবং নোবেল বিজয়ী। লিউরেট মানে বিজয়ী, তো নোবেল বিজয়ী কিসে? ফর লিটারেচার, সাহিত্যে নোবেল বিজয়ী সাউথ আফ্রিকার একজন লেখক হচ্ছে নাদিন গর্ডিমার। অনস রিমার্ক, একদা উল্লেখ করছিল কি? যে সে আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে আছে, আমাদের বলতে সাউথ আফ্রিকার, এবং তোমাদের, তোমরা যেখানেই থাকো। দেখো তাহলে বুঝতে পারছো, এখানে এই কথাটা বলছে কি? নাদিন গর্ডিমার, যে হচ্ছে সাউথ আফ্রিকার লেখক এবং হচ্ছে কি নোবেল বিজয়ী, কিসে? এই যে সাহিত্যে নোবেল বিজয়ী। সে একদা এই কথা বলছিল যে নেলসন ম্যান্ডেলা, এখানে হি বলতে নেলসন ম্যান্ডেলা, তো নেলসন ম্যান্ডেলা আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে আছে, আমাদের বলতে সাউথ আফ্রিকার, এবং তোমাদের, তোমরা যেখানেই থাকো। তারপরে দেখো এখানে বলছে দ্য ইয়ার্স মানে বছরগুলো। এখানে ইয়ার মানে এক বছর, ইয়ার্স মানে অনেকগুলো বছর। তো বলছে বছরগুলোতে ম্যান্ডেলা ব্যয় করেছিল বা অতিবাহিত করেছিল বিহাইন্ড বার্স, কোথায়? জেলখানার পিছনে না, আবার জেলখানাতে। তো হচ্ছে ম্যান্ডেলা যে বছরগুলোতে জেলখানাতে ব্যয় করছিল, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। এই কথাটার গুরুত্ব কিন্তু অনেক। কিরকম? যে তোমার হচ্ছে যেটা তাকে তৈরি করেছিল পৃথিবীর সব থেকে বিখ্যাত রাজনৈতিক জেলবন্দি বা কারাবন্দি হিসাবে। কিরকম? যখন নেলসন ম্যান্ডেলাকে জেলে ভরা হয় 1963 সাল থেকে 1991 সাল পর্যন্ত, ওই যে 27 বছর, ওই সময়টাতে কিন্তু বাংলাদেশের বঙ্গবন্ধু জেলে ছিল, ধরো ভারতের এই গান্ধী মনে হয় হয়তো জেলে ছিল, মায়ানমারের অং সান সুচি ছিল। তো দেখা যাচ্ছে পৃথিবীর আরো যে বড় বড় নেতাগুলো যারা হচ্ছে তোমার এই যে স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছিল, এরা অধিকাংশই ওই টাইমে জেলখানার মধ্যে ছিল। এজন্য বলছে যতগুলো সেলিব্রিটি, বিখ্যাত ব্যক্তি, তারা ওই সময়টাতে যারা জেলের মধ্যে ছিল, তাদের মধ্য থেকে বিখ্যাত ছিল হচ্ছে নেলসন ম্যান্ডেলা। অ্যান্ড এ লিডার, এবং একজন নেতা, অফ মাইথিক স্ট্যাচুয়ার, কিসের? পৌরাণিক দেবতা। সাউথ আফ্রিকার লোকজন তো সবাই তার মুসলিম না, যে আল্লাহকে মানে, তো ওদের কাছে দেব দেবতা, তো ওরা হচ্ছে এই যে নেলসন ম্যান্ডেলাকে একজন দেবতা হিসেবে মানত। তো বলছে সে ছিল একজন নেতা এবং হচ্ছে কি পৌরাণিক দেবতা। মাইথিক মানে পৌরাণিক, আর স্ট্যাচুয়ার মানে দেবতা। তো পৌরাণিক দেবতা ধরা হতো কার জন্য? ফর মিলিয়নস অফ ব্লাড। মিলিয়ন মানে 10 লক্ষ, আর মিলিয়নস মানে লক্ষ লক্ষ। কাদের কাছে সে দেবতা ছিল? লক্ষ লক্ষ ব্ল্যাক আফ্রিকান, সাউথ আফ্রিকান, লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকানদের জন্য, এবং আদার অপ্রেসড পিপুল, এবং অন্যান্য অত্যাচারিত যে ব্যক্তিগুলো। এই যে আমরা পড়লাম না রিপ্রেশন, একটু আগে পড়লাম, মানে কি? নিপীড়ন। এই অপ্রেসড মানে অত্যাচারিত, যে অত্যাচারিত লোকজন ছিল, এরকম লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকানদের জন্য সে একজন পৌরাণিক দেবতা ছিল। ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, এবং তার দেশের বাইরে যে অত্যাচারিত লোকজনগুলো ছিল তাদের জন্য। তাহলে এখানে যেটা বলছে যে বছরগুলোতে ম্যান্ডেলা জেলখানায় ছিল, সেই বছরগুলো তাকে পৃথিবীর সব থেকে বিখ্যাত রাজনৈতিক কারাবন্দী হিসাবে তৈরি করে। অ্যান্ড সে ছিল একজন নেতা এবং পৌরাণিক দেবতা, তাকে মানে পৌরাণিক দেবতা এবং একজন নেতা হিসেবে মানত কি? সাউথ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ মানুষ, এখানে ব্ল্যাক মানে কালো না, কৃষ্ণাঙ্গ, এবং অন্যান্য অত্যাচারিত লোকজন তার দেশের বাইরে যে অত্যাচারিত লোকজনগুলো ছিল তারা। যেমন বঙ্গবন্ধুর কিন্তু যে সাপোর্টার বা বঙ্গবন্ধুকে ভালোবাসার যে মানুষজন, এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে ছিল না, বাংলাদেশের বাইরেও ছিল অনেকে যারা তাকে ভালোবাসতো। কিসের জন্য? তার কাজের জন্য, যে সে একটা দেশকে স্বাধীন করার জন্য এত কষ্ট করতেছে, এই করতেছে। এই জন্য তার আদর্শকে ভালোবেসে তার বাংলাদেশের বাইরেও কিন্তু সাপোর্টার ছিল। সেরকম নেলসন ম্যান্ডেলা তার দেশের বাইরেও অনেক সাপোর্টার ছিল।
চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, এই যে প্রধান যে হচ্ছে তোমার অফেন্স, মানে প্রধান যে তার হচ্ছে কি বলে সমস্যা, প্রধান যে অপরাধ, ওইটাই অভিযুক্ত হয়ে ইন 1963 সালে রিভেনিয়া ট্রায়াল, এটা একটা জায়গার নাম, কাঠগড়ার নাম, রিভেনিয়া ট্রায়াল আদালত আছে না বাংলাদেশের ওরকম। তো এখানে বলছে যে রিভেনিয়া ট্রায়ালে 1963 সালে প্রধান অভিযুক্ত হয়ে হিজ স্টেটমেন্ট ফ্রম ডগ, কাঠগড়া থেকে তার যে স্টেটমেন্ট মানে বক্তৃতা, কাঠগড়া থেকে তার যে বিবৃতি বা বক্তৃতা ছিল, ওয়াজ ইজ পলিটিক্যাল টেস্টিমনি, সেটা ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। এই যে টেস্টিমনি মানে কি, এখানে টেস্টিমনি মানে সাক্ষ্য, তার যে রাজনৈতিক সাক্ষ্য ছিল। কারণ একজন নেতা তখনই বড় মাপে দিতে পারবে যখন তার ভাষণ সবাইকে মুগ্ধ করতে পারবে। ভাষণ সবাই দেয়, ধরো একটা টিচার তখনই একটা ক্লাসকে ফ্রুটফুল করতে পারবে, মানে ভালো উপযোগী করতে পারবে যখন তার কথাগুলো স্টুডেন্ট বুঝবে। এবং আমি এখানে বকবক করতেছি কিন্তু তুমি বুঝতেছো না, তাহলে কি হবে, তাহলে ক্লাসটা ভালো হবে না। আর যখন আমি এখানে কথা বলবো তুমি কথাটা ক্যাচ করতে পারবে, বুঝতে পারবে, তখনই ক্লাসটা সুন্দর হবে। ঠিক তেমনই একটা নেতা মঞ্চে উঠার পরে যখন মানুষকে আকৃষ্ট করতে পারবে তার কথার দ্বারা, সে যেটা বুঝাইতে চায়, যেটা বলতে চায়, এটা যখন জনগণকে বুঝাইতে পারবে, তার মানে সে হচ্ছে একটা ভালো নেতা। অর্থাৎ ভালো নেতা হতে গেলে অবশ্যই প্রথম একটা শর্ত হচ্ছে যে তোমাকে ভালো কথা বলতে জানতে হবে, মানুষকে আকৃষ্ট করার তোমার গুণাবলী থাকতে হবে তোমার মধ্যে। সে কি বলছিল কাঠগড়ায় উঠে, সে কাঠগড়ায় উঠে বলছিল যে ডিউরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবন ধরে আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি নিজেকে উৎসর্গ করেছি, কি করছি, আমি নিজেকে উৎসর্গ করেছি, মাইসেলফ নিজেকে উৎসর্গ করছি, টু দিস স্ট্রাগল, এই সংগ্রামটার জন্য, অফ দ্য আফ্রিকান পিপুল, আফ্রিকার মানুষজনের এই সংগ্রামের জন্য আমি নিজেকে কি করছি, আমার সারা জীবনটা উৎসর্গ করছি। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করছি। অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করছি। তো সে কাঠগড়ায় উঠে কি বলছিল যে আমি আমার সারা জীবন উৎসর্গ করছি সাউথ আফ্রিকার মানুষের সংগ্রামের জন্য, আমি এটার সাথে আমি যুদ্ধ করেছি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে এবং আমি যুদ্ধ করছি কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধে। আই হ্যাভ চেরিস্ট মানে হচ্ছে ধারণ করা বা মনে মনে পোষণ করা। তা আমি মনে মনে ধারণ করি একটা আইডিয়া, একটা আদর্শকে, অফ এ ডেমোক্রেটিক, একটা গণতান্ত্রিক আদর্শকে আমি মনে মনে পোষণ করি। এবং ফ্রি সোসাইটি, একটা মুক্ত সমাজের, ইন হুইচ, যেটার মধ্যে অল পারসনস লিভ টুগেদার, সকল মানুষজন একসাথে বসবাস করবে, ইন হারমোনি, মিলেমিশে, হারমোনি মানে মিলেমিশে, তো যেখানে সকল মানুষজন একসাথে মিলেমিশে বসবাস করবে। অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান সুযোগ সুবিধা নিয়ে, হি সেড, আর হি টোল্ড দ্য কোর্ট, সে কোর্টকে বলছিল, সে কোর্টকে কি বলছিল, আরো বলছিল যে আমি গণতান্ত্রিক সমাজের একটা আদর্শ মনে মনে পোষণ করি এবং একটা মুক্ত সমাজের যেখানে সকল মানুষজন একসাথে মিলেমিশে বসবাস করবে এবং এবং কি সমান সুযোগ সুবিধা পাবে, এটা সে বলছিল কোর্টকে। দেখো তারপরে বলছে লাস্ট প্যারাই যেটা, তো বলছে ইট ইজ অ্যান আইডিয়া, এটা এমন একটা আদর্শ, আই হোপ টু লিভ, যেটার জন্য আমি বেঁচে আসি, লিভ ফর, যেটার জন্য আমি বেঁচে আসি, অ্যান্ড টু অ্যাচিভ, এটা আমি যেটা অর্জন করার জন্য আমি কি করছি, বেঁচে আসি। বাট ইফ নিডস বি, কিন্তু যদি দরকার পড়ে, ইট ইজ অ্যান আইডিয়া, এটা একটা আদর্শ, ফর হুইচ, যেটার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আমি মরতেও রাজি আছি। সে কোর্টকে আরও বলছিল যে এটা একটা আদর্শ যেটা অর্জন করার জন্য আমি বেঁচে আছি এবং যদি দরকার পড়ে এটা এমন একটা আদর্শ যেটার জন্য আমি মরতেও রাজি আছি। তারপর বলছে ফ্রেন্ডস অ্যাডল্ট ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে আদর করে ডাকতো, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম, এবং তাকে আদর করে ডাকতো মাদিবা বলে, কি বলে ডাকতো তাকে, মাদিবা বলে ডাকতো, যেটা হচ্ছে দ্য ক্লেইম নেম, তার গোত্রীয় নাম, বাই হুইচ, যেটার দ্বারা শি ওয়াজ নন, সে পরিচিত ছিল। ওদের যে সাউথ আফ্রিকার যে গোত্রগুলো ছিল সেগুলো কিন্তু ওদের নাম অনুযায়ী না, মানে মনে করো ধরো যে ওদের গোত্রের নাম ছিল হচ্ছে মাদিবা, এখন ওদের গোত্রের লোক অন্য একটা গোত্রে গেছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, তখন ওকে যখন জিজ্ঞেস করবে যে তোমার নাম কি, তখন কিন্তু ও বলতে পারবে না যে আমার নাম নেলসন ম্যান্ডেলা, কি বলতে হবে, আমার নাম মাদিবা, তার মানে ও গোত্রের। তখন পার্টিকুলারলি যখন ওর নাম জিজ্ঞেস করবে, তখন বাংলাদেশে যেমন আছে না চৌধুরী বংশ, তালুকদার বংশ, অমুক বংশ, আগে বংশের নাম বলতে হবে। তারপরে ইন্ডিয়াতে এই প্রচলনটা বেশি হিন্দুদের মধ্যে, যে কিসের, মানে চট্টোপাধ্যায় নাকি অমুক পাধ্যায় নাকি, মানে হিন্দুদের মধ্যে এরকম প্রচলনটা একটু বেশি, এই যে তোমার হচ্ছে পদবীর দিক দিয়ে। তারপর বলছে পিপুল লাউডেড,
এই যে পিপল মানে লোকজন প্রশংসা করে হিজ হিউম্যানিটি, তার মানবতা, কাইন্ডনেস উদারতার, অ্যান্ড ডিগনিটি আত্মসম্মানের। তো এগুলোর মানুষ কি করে? প্রশংসা করে। অবশ্যই প্রশংসা করবে। তুমি যদি ভালো কাজ করো, তুমি যতদিন না তোমার কেউ সমালোচনা করবে, নেগেটিভ কমেন্ট করবে, ততদিন তুমি মনে করবে তুমি সঠিক পথে নাই। যখন তোমাকে নেগেটিভ কমেন্ট করবে তোমাকে নিয়ে, যে কি করতেছে ফালতু কাজ এসে, তার মানে বলবে যে হ্যাঁ এবার আমি ঠিক কাজ করতেছি। কারণ বাংলাদেশের লোকজনের কাজ হিসেবে পিছনে টেনে ধরা। যতদিন না তোমাকে কেউ বলবে যে তোমার দ্বারা কিছু হবে না, ততদিন মনে করবে যে তুমি ভাই মনে করবে সঠিক লাইনে নাই। যখন তোমার পাশের বাসার আন্টি, তোমার বন্ধু বান্ধব, তোমার চাচা চাচি, অন্য কেউ আশেপাশের লোকজন, বাপ মা বাদে, এরা যখন তোমাকে বলতে শুরু করবে যে হুদাই পড়তেছে, পড়ালেখা করে কি হবে, তুই জীবনে চান্স পাই বুয়েটের, অমুক পাড়ার অমুক ছেলে দেখ থানার মধ্যে ফার্স্ট, কি করে ন্যাশনালে ভর্তি হয়েছে, একটা তো চান্স হয়নি, আর তুই তো পড়ালেখা করিস না ঠিকভাবে, তো চান্স হবে কি করে, চান্স পাওয়া এত সোজা, এই সে অনেক কথা বলবো। যেদিন থেকে বলা শুরু করবে সেদিন মনে করবে যে তুমি ঠিক পথে আছো, তার মানে তুমি পড়ালেখা শুরু করছো। আর যদি তোমাকে যদি না বলে, তার মানে তুমি পড়ালেখার মধ্যেই নাই, তুমি এগুলোর মধ্যে না, তোমাকে নিয়ে চিন্তাই করে না। বুঝতে পারছো? অর্থাৎ সমালোচনা করা কিন্তু সবসময় যে ক্ষতি করে এমনটা না, সমালোচনা করাও কাজে দেয়। এখানে এমসিকিউ আছে, আমরা এমসিকিউ গুলো সলভ করব। প্রথমে আমরা এই এমসিকিউ গুলো সলভ করবো। প্রথমে এ নাম্বার এমসিকিউ। আচ্ছা আমি তোমাদেরকে বলি, তোমরা একটু আমাকে এমসিকিউ গুলো সলভ করে দাও। তো এখানে এমসিকিউ নাম্বার এ, এখানে বলছে যে অ্যাপারথেইড বলতে আসলে কি বোঝায়। কি বলছে? বলছে যে হোয়াট ডাজ অ্যাপারথেইড রেফার ইন দ্য টাইটেল। প্যাসেজের শুরুতে যে অ্যাপারথেইড আছে, ওই প্যাসেজের শুরুর অ্যাপারথেইড বলতে আসলে কি বোঝায়। অ্যাপার্ট, ডিস্টেন্স, ডিসক্রিমিনেশন, ডায়লগ। প্রথম কথা হচ্ছে এ 1 2 3 4 এভাবে লিখবে না, মানে অপশন ধরো 1 হচ্ছে তুমি 1 লিখবে না, অ্যাপার্ট শব্দটা লিখবে। কারণ পরের গুলো তো 1 2 3 4 এভাবে লিখে তোমার বুঝতে পারবে না যে কোন প্রশ্নের উত্তর দিছো। ঠিক আছে? ওই জন্য যেটা উত্তর হবে সেটা পুরাটা লিখবে। আচ্ছা দেখো, তো এখানে বলছে যে অ্যাপারথেইড, প্রথমে তোমাকে বুঝতে হবে অ্যাপারথেইড শব্দটার অর্থ কি। অ্যাপারথেইড শব্দের অর্থ কি? অ্যাপারথেইড শব্দের অর্থ বললাম কি, বর্ণ বৈষম্য, মানে বৈষম্য, ভেদাভেদ করা, একটার সাথে আরেকটার ভেদাভেদ করা। তো এখানে যে শব্দগুলো আছে, ধরো অ্যাপার্ট শব্দের অর্থ কি? অ্যাপার্ট শব্দের অর্থ হচ্ছে পৃথক। বাংলা লেখা না বুঝলে সমস্যা না, আমি কিন্তু বলে দিচ্ছি মুখ দিয়ে। অ্যাপার্ট মানে কি? পৃথক। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে তো বোঝাই দূরত্ব। ডিসক্রিমিনেশন মানে কি? ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। আর ডায়লগ মানে তো জানোই, ডায়লগ মানে কথা বা সংলাপ। এখন বলো কোনটার সাথে মিল আছে এখানে? এখানে শুধুমাত্র একটার সাথে মিল আছে, সেটা হচ্ছে অপশন 3, ডিসক্রিমিনেশন। তাহলে কি হবে? অ্যাপারথেইডের সাথে কার মিল আছে? ডিসক্রিমিনেশনের মিল আছে। এরপরে দেখো, তারপরে বি নাম্বারটা বলছে দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস। এখানে দেখবে গতকালের ক্লাসে যেটা পড়াইছিলাম আমরা, গত পরশু দিনে, ওখানে 2 নাম্বার, মানে এই প্যাসেজে 2 নাম্বার প্যারার মধ্যে সম্ভবত 4 কি 5 নাম্বার লাইনে এটা আছে আইকন, সরি 2 নাম্বার লাইনে আছে আইকন। তো এই যে আইকন শব্দটা আছে এখানে বলছে যে টাইটেল মানে প্যাসেজের মধ্যে আইকন আছে, এই শব্দটা বলতে আসলে কি বোঝায়? পোর্ট্রেট, ইমেজ, সিম্বল নাকি আইডল, কোনটা বোঝায় বলো? আচ্ছা, তো পোর্ট্রেট কি? পোর্ট্রেটে আমরা কি বলি? পোর্ট্রেট হচ্ছে প্রতিকৃতি। প্রতিকৃতি বলতে এই যে ধরো আমার একটা পোর্ট্রেট বানালে, আমার হুবহু একটা ছবি আঁকালে, সেইটা। ইমেজ মানে তো জানো, ইমেজ মানে কি? ইমেজ মানে হচ্ছে ছবি। এখন হচ্ছে সিম্বল আইডলের মধ্যে পার্থক্য, এই দুটো তো মিল নাই এটার সাথে, আইকনের সাথে। তো এটা বাদ, বাকি থাকে 2টা। ঝামেলা হচ্ছে সিম্বল আর মানে সিম্বল আর হচ্ছে আইডলের মধ্যে। এখন ধরো সিম্বল মানে হচ্ছে প্রতীক। সিম্বল মানে কি? প্রতীক। আর আইডল মানে কি? আইডল মানে হচ্ছে আদর্শ বা ধরো মূর্তি। এখন ধরো তুমি যদি সিম্বল দাও তাহলে কি হবে? এখানে এক একটা গাইডে, ধরো বইয়ে তো অ্যান্সার দেওয়া নাই, যেটা টেক্সট বুক, অ্যান্সার দেওয়া থাকে গাইডে। তো তুমি যদি গাইডে যাও তাহলে দেখবে এক এক গাইডে এক এক রকম অ্যান্সার দেওয়া আছে। কোথাও দেখবে সিম্বল অ্যান্সার দেওয়া আছে, কোথাও দেখবে আইডল অ্যান্সার দেওয়া আছে। কেন? কারণ হচ্ছে কেউ ধরছে এটাকে প্রতীক হিসাবে। কারণ আইকনের যে আক্ষরিক অর্থ, আইকন মানে কি? আইকন মানে প্রতীক। তো এখানে প্রতীক ধরছে, যেহেতু বাংলা অর্থ প্রতীক, তো এখানে সিম্বলের বাংলা অর্থ প্রতীক। ওই অনুযায়ী সবাই এইটাকে অ্যান্সার ধরছে। তবে আমি এটাকে অ্যান্সার ধরি না, আমি ধরি হচ্ছে এই যে আইডল, এইটাকে ধরি। কেন? কারণ এখানে প্রতীক ধরা হয়েছে কাকে? ধরা হয়েছে নেলসন ম্যান্ডেলাকে। এখানে বলছে যে আইডল মানে কি? প্রতীক। এখানে প্রতীক মানে আইডল মানে আদর্শ বা প্রতীক, মূর্তি। কার মূর্তি? নেলসন ম্যান্ডেলার।
অর্থাৎ আইকন মানে প্রতীক, প্রতীকটাকে নেলসন ম্যান্ডেলা। যেহেতু এই সিম্বল দ্বারা তোমার বোঝা যায় কোনো একটা কোম্পানির লোগো বোঝালে ওটা একটা সিম্বল, কোনো একটা সংকেত বোঝালে, কোনো একটা চিহ্ন বোঝালে ওটা একটা সিম্বল। তাহলে এটা দ্বারা কিন্তু কোনো ব্যক্তি বোঝায় না, এটা দ্বারা ব্যক্তি বোঝায়। ব্যক্তিকে তোমার হচ্ছে ইন্ডিকেট করা হয়েছে পার্টিকুলারলি, এই জন্য আমি এই যে আইকনের সাথে আমি আইডল মিল করি, সিম্বলটা করি না। তো আমার যুক্তি মতে আইডল রাইট। এখন তোমার যুক্তি মতে তোমার গাইড দেখে সিম্বলও পড়তে আরো তোমার ইচ্ছা ভাই। তারপরে দেখো সি নাম্বারটা বলছে হোয়াট ডাজ শেকলস রিফার টু। এই যে শেকলস বলতে কি বোঝায়, শেকলসের সিনোনিম অ্যান্টোনিম যে লিস্ট দিছিলাম ওখানেও বলছি শেকলস মানে হচ্ছে বাঁধন, অথবা শেকলস মানে শিকল বলতে পারো আর কি। আর একটা বিষয় সিনোনিম অ্যান্টোনিম আমি গতদিন ক্লাসে ভালো করে বলেছি সিনোনিম অ্যান্টোনিম কিভাবে করতে হবে। যারা বোঝনি আমার ইউটিউব চ্যানেলে দেখো, ইউটিউব চ্যানেলের লিঙ্ক ক্যাপশনে দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে প্লে লিস্টে দেখবে গতদিন আমি পোস্ট করছি ভিডিও সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়তে হয়। ওইটা পড়ে আমি রাত করে প্রত্যেকদিন রাতে যে সিনোনিম অ্যান্টোনিমের লিস্ট ডে বাই ডে পোস্ট করতেছি এটা পড়বে, তাহলে বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না কিন্তু। কারণ বাংলাদেশের সবাই যেভাবে সিনোনিম অ্যান্টোনিম পড়াচ্ছে আমি তার থেকে আলাদাভাবে পড়াই, তো ওইটার সাথে এটার মিল নাই। তো এখানে বলছে রেস্ট্রেইন, সিক, স্টিগমা, আচ্ছা স্পার, এখানে কোনটা কে দিছে বলো তো? তাহলে দেখো অনুপ্রেরণা, কলঙ্ক, অসুস্থ, কোনো কিছুর সাথে মিল নাই, তিনটার সাথে মিল নাই, তাহলে বাকি থাকে এইটা। এইটা অর্থ হচ্ছে রেস্ট্রেইন মানে কোনো কিছু আটকে রাখা, বাধা দেওয়া। আটকে রাখা, বাধা দেওয়া, বেঁধে রাখা একই জিনিস। অতএব এখানে অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পারছো? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, একজনই দরজার বুঝাইতে পারবে না, হয়ে গেছে, টাইম কম। দেখো এবার হচ্ছে ডি আর হচ্ছে ই। আচ্ছা ডি নাম্বারটা বলছে যে রেস ডিসক্রিমিনেশন রেফার্স টু। রেস ডিসক্রিমিনেশন বলতে আসলে কি বোঝায়, কি বলছে যে রেস ডিসক্রিমিনেশন বলতে আসলে কি বোঝায়? ডোমিনেশন অফ আদার্স, ডোমিনালাইজেশন অফ পিপুল, তারপর সরি ডিমোরালাইজেশন অফ পিপুল, তারপর হচ্ছে কম্পিটিশন অ্যামাং দ্য মেম্বার্স অফ এ, আচ্ছা এটা তো বেশি জুম করা হয়ে গেছে তাই না, কম্পিটিশন অ্যামাং দ্য মেম্বার্স অফ এ রেস। তারপর হচ্ছে 4 নাম্বারটা রিফারেন্স অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রেড অ্যান্ড কালার। এখানে বলছে কি, এখানে বলছে এই যে তোমার বৈষম্য, তো এই বৈষম্য বলতে আসলে কি বোঝায়? এখন অনেকে রেস দেখে মনে করতেছে যে রেস মানে কি, রেস মানে তো প্রতিযোগিতা, এই জন্য মনে করতেছে যে কম্পিটিশন দিবে। কম্পিটিশন অ্যামাং দ্য মেম্বার্স অফ রেস, রেসের মধ্যে যে মেম্বাররা প্রতিযোগিতা করে তাদের কথা বলা হয়েছে, কিন্তু এর পরে যে ডিসক্রিমিনেশন আছে এত বড়, এটা চোখে পড়ে না। তো ডিসক্রিমিনেশন মানে কি? ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। এখানে বলছে পার্থক্য কিসের মধ্যে, যে তোমার জাতি, ধর্ম, বর্ণ এগুলো দ্বারা পার্থক্য করাটাই হচ্ছে মূলত রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি এর 4। এরপরে হচ্ছে পরীক্ষার হলে বন্ধুরা কিভাবে শিখে দেয় যে 4 নাম্বার কি হবে, তখন কি বলে 4 মানে 4 ডি, এভাবে কত যে এগুলো আগে করছি ছোট থাকতে, আরে এখন আর ওই এমসিকিউ নাই আমাদের, সব সৃজনশীল বানায় বানায় লেখা, মানে কি বলবো কষ্টের কথা। যাই হোক দেখো এখানে ই নাম্বার বলছে দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশনস মিনস। এই যে ম্যানিফেস্টেশনস শব্দটা আছে দেখবে যে বইয়ের মধ্যে দ্বিতীয় পৃষ্ঠার প্রথম লাইনে আছে ম্যানিফেস্টেশন। তো এই ম্যানিফেস্টেশন শব্দটা বলতে আসলে কি বুঝাইছে? প্রেজেন্টেশন, রাইট, চেঞ্জ আর হচ্ছে সাইন, কোনটা বুঝাইছে? এখানে রাইট মানে তো জানোই, রাইট মানে কি? রাইট মানে হচ্ছে সঠিক। চেঞ্জ মানে তো জানো, চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। আর এখানে আছে সাইন, সাইন মানে কি? চিহ্ন। এখন বাকি থাকাচ্ছে প্রেজেন্টেশন। আচ্ছা ম্যানিফেস্টেশন কি? ম্যানিফেস্টেশন হচ্ছে বহির প্রকাশ, অর্থাৎ একটা জিনিসে তুমি ওইটা প্রকাশ করতেছো মানুষের মাঝে, ওইটা। প্রেজেন্টেশন কি করে? প্রেজেন্টেশনের কাজ কি? প্রেজেন্টেশন বলতো, প্রেজেন্টেশন হচ্ছে তুমি একটা মানুষ, অনেকজন মানুষের তার সামনে তুমি কিছু বলতেছো, একটা জিনিস প্রেজেন্ট করতেছো, তুলে ধরতেছো, ওইটা। তার মানে এইটার সাথে মিল আছে শুধুমাত্র এইটা। এই জন্যে বারবার বললাম ক্লাসের মধ্যে যখন প্যাসেজটা পড়বে, প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমাকে জানতে হবে। আচ্ছা আমাদের সেকেন্ড পেপারে যে গ্রামার আইটেমগুলো একটু ভালো করে দেখো, আমাদের সেকেন্ড পেপারে যে গ্রামার আইটেমগুলো টোটাল হচ্ছে 6টা। কয়টা? আমাদের সেকেন্ড পেপারে যে গ্রামার আইটেম সেটা হচ্ছে টোটাল 6টা। কি কি? একটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের খুব ছোট ক্লাস লাগবে, আর প্রিপজিশন পড়ার জন্য তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা শেষ করা লাগবে।
তো এই জন্য এটা আমি পরে পড়াচ্ছি। এরপরে 2 নম্বরে থাকে হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড। স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস, যেটার ক্লাস হবে আগামীকালকে, অর্থাৎ 20 তারিখে। কত তারিখ? আগামীকালকে 20 তারিখে। তো 20 তারিখ ঠিক এই সময়ে 7টার সময় ক্লাস হবে। আর আমাদের কোর্সের নাম মনে আছে? আমাদের কোর্সের নাম কি? কোর্সের নাম হচ্ছে ব্রেকআপ কোর্স, অর্থাৎ একটা ক্লাসেই শেষ। অর্থাৎ এই যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড আছে, এটা আমরা শুধুমাত্র যে আগামীকালকে কমপ্লিট করবো এমনটা না, এরপরে এটার উপরে আমরা বোর্ড কোশ্চেনে সলভ করব। এবং আমার পাশাপাশি আমি ধরো শুধুমাত্র ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে আমি যদি বোর্ড কোশ্চেন সলভ করাই, তাহলে বোর্ড কোশ্চেন সলভ করাইতে আরও লাস্টের 10 থেকে 15 দিন। তো লাস্ট 10 থেকে 15 দিন বোর্ড কোশ্চেন সলভ করে অনেকে কাভার করতে পারবে না। এই জন্যই আমার পাশাপাশি ম্যাডামও ক্লাস নিবে। ম্যাডাম ক্লাস নিবে পেজ থেকে। আমাদের চলো শিখি পেজ আছে, যেখান থেকে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হচ্ছে, ওই পেজে ম্যাডাম ক্লাস নেবে, ইংলিশে ম্যাডাম। ওখানে ম্যাডাম তোমাদের প্র্যাকটিস করাবে। যেমন স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড, এটা আমি যখন আগামীকালকে তোমাদেরকে শেষ করাই দিব, শেষ করাই দিয়ে আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেন একটা দুটা সলভ করাই দিব, দেখাই দিব যে কিভাবে অ্যান্সার করতে হয়। কিন্তু বাকি যে বোর্ড কোশ্চেন ওগুলো আমরা সলভ করবো পরে, তোমার পুরো কোর্স শেষ হওয়ার পরে, পরীক্ষা ধর 10-15 দিন আগে যখন শেষ হবে তখন। কিন্তু এতদিন বসে না থেকে ওগুলোর উপরে প্র্যাকটিস ক্লাস নেবে ম্যাডাম। কোথায়? চলো শিখি পেজে। আর আজকে রাত 9টায় চলো শিখি পেজে সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কেমিস্ট্রি ক্লাস আছে, আর রাত 10টায় ম্যাথ ক্লাস আছে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে চলো শিখি পেজে অ্যাড হবে। চলো শিখি পেজের লিঙ্ক কিন্তু আমি উপরে দিয়ে রাখছি। আরেকটা বিষয়, এই যে ক্লাসটা তোমরা করতেছো আজকে, এই ক্লাসটা অনেকেই হয়তো বা মিস করছো শুরু থেকে, অনেকে হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে পুরোটা করতে পারেনি, অনেকে এমবি নাই, এই নাই সে নাই, অনেক কাহিনী। এই জন্যই এই ক্লাসটা ইউটিউবে পাবে। আজকে রাতের মধ্যেই ক্লাসটা ইউটিউবে আপলোড করা হবে আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওইটাতে। ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু আমি এই যে ক্লাস এটার ক্যাপশনে দিয়ে রাখছি। ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তুমি সাবস্ক্রাইব করে রাখবে এবং তুমি মনে করো নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে ডেইলি ক্লাসগুলো হওয়ার পর আমরা 24 ঘন্টার মধ্যে যখন ক্লাসটা আপলোড করবো ইউটিউব চ্যানেলে, তখন কিন্তু ক্লাসটা তুমি ওখান থেকে রেকর্ডেড করতে পারবে। আর ফেসবুক থেকে ইউটিউবে কিন্তু তুলনামূলক এমবি কম খরচ হয়, তো ওখান থেকে তুমি সহজে ক্লাসটা করে নিতে পারবে। এরপরে ক্লাস হবে, এরপরে ধরো রাইট ফর্ম অফ ভার্ব কি তোমার, এটা হচ্ছে 2 নাম্বার আইটেম। তাহলে এরপরে আমাদের আছে কি কমপ্লিটিং সেন্টেন্স। তার মানে এরপরে কমপ্লিটিং সেন্টেন্স একটা ক্লাসে শেষ হবে। তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব একটা ক্লাসে শেষ হবে। ন্যারেশন আছে, ন্যারেশনে একটা ক্লাসে শেষ হবে। এবং কানেক্টরে একটা ক্লাস শেষ হবে। যেদিন ন্যারেশন ক্লাস হবে সেদিন একটা বিশাল মেগা ক্লাস হবে, কারণ ন্যারেশন একটা ক্লাসে শেষ করতে গেলে 5 থেকে 6 ঘন্টার একটা ক্লাস লাগবে। তো এই জন্যই ন্যারেশনটা পরে করবো, আমরা এগুলো আগে করবো, এই সবগুলো আগে করবো, প্রিপজিশনও করবো আমরা। বুঝতে পারছো তাহলে কিভাবে আমরা এগোচ্ছি? দেখা হবে আবার আমাদের আগামীকালকে রাত 7টার সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর রেগুলার ক্লাসগুলো করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।